আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যদি কোনো প্রবাসী বাংলাদেশি ভাই বিপদে পড়ে থাকেন, তাহলে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা হটলাইন নম্বর দেওয়া আছে, স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন। সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। 24 ঘন্টা নম্বরটা খোলা আছে এবং আপনাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া থাকবে। সাইফ হাসানকে নিয়ে এই ভিডিওটা। সাইফ হাসান টি-20 ক্রিকেটে বাংলাদেশের 1 নম্বর ওপেনার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বেশ ভালো শট তিনি খেলতে পারেন, নো লুক শট, অনসাইড ওরিয়েন্টেড অনেকগুলো শট তিনি খেলতে পারেন। তবে সমস্যার জায়গাটা আসলে ওয়ানডে ফরম্যাট, যেই জায়গাটাতে আপনাকে একটু ডিপ ব্যাটিং করতে হবে অ্যাপার্ট ফ্রম প্লেইং ইউর শটস। এই বিসিএলের 3টা ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্সটা কিন্তু সন্তোষজনক না। বিশেষ করে আমরা যে জায়গাটায় তার সবচেয়ে বড় দুর্বলতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চতুর্থ স্টাম্পের যে বলগুলো অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে, এই বলগুলোতে সাইফ হাসানের বেশ কিছু দুর্বলতার জায়গা আমরা দেখতে পেয়েছি এবং এখানেই কিন্তু সাইফকে বারবার ডিসিভ করছেন। সাইফ ইনিংসটাকে লম্বা করতে পারছেন না, ডট বলের পার্সেন্টেজটা অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটটাতে ইনিশিয়ালি প্রথম 10 ওভারে বাউন্ডারিও ঠিকঠাক মতো তিনি মারতে পারছেন না। দেখেন, এই বলগুলোই যদি স্টাম্প করিডোরে সাইফকে করা হয়, সেগুলো কিন্তু সাইফ লেগ সাইডে, অন সাইডে অনেক আরামে তিনি শট খেলতে পারেন। বিশেষ করে টি-20 ফরম্যাট, যেখানে অনেক বেশি মাত্রায় শর্টস নির্ভর ক্রিকেট খেলতে হয়, সেখানে 30-40 রানের একটা ইনিংস কিন্তু অনেক বড় ম্যাটার করে। কিন্তু ওয়ানডে ফরম্যাটটাতে ব্যাটসম্যানের ইন্টেনশনের জায়গাটা থাকে ইনিংসটাকে লম্বা করা বা ইনিংসটাকে প্রোগ্রেস করা। এখন প্রবলেমটা আসলে কোথায় হয়? আপনি একটু খেয়াল করে দেখবেন সাইফের এলবো পজিশনটা, যখন তিনি ব্যাটিং করছেন তার এলবো পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট রিজন। দ্যাট মিনস সাইফ অতিরিক্ত মাত্রায় বটম হ্যান্ড নির্ভর ব্যাটসম্যান, অতিরিক্ত মাত্রায় বটম হ্যান্ডের দিকে এমফাসাইজ করছেন। হ্যাঁ, বর্তমান সময় আধুনিক যুগে টি-20 ক্রিকেটে ব্যাটসম্যানরা বটম হ্যান্ড নির্ভর ক্রিকেটটাই খেলেন। টি-20 ক্রিকেটের আন্দাজে ব্যাপারটা ঠিক আছে, কিন্তু আপনি যখন একটু লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন, তখন এত বটম হ্যান্ড নির্ভরতা আসলে আপনি কি সার্ভাইভ করতে দেবে না ক্রিজে, আপনি এতটা সার্ভাইভ করতে পারবেন না। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই, যারা সাইফ হাসানের এই এলবো পজিশনটা দেখছেন, এখনও পর্দায় ঠিক এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এলবো পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট এবং এই কারণেই 4 নম্বর বা 5 নম্বর স্টাম্পের বলগুলোতে সাইফ হাসানের ডিফিকাল্ট হচ্ছে টু সার্ভাইভ ইন দ্য ক্রিজ। আপনি খেয়াল করে দেখেন বিরাট কোহলির এলবো পজিশনটা কোথায়। বিরাট কোহলি যখন ওয়ানডে ফরম্যাট খেলছেন, তার এলবো পজিশনটা কিন্তু পয়েন্টিং টুয়ার্ডস, একদম স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার। রোহিত শর্মা, তার এলবো পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস আম্পায়ার। আপনি যদি জো রুটকে চিন্তা করেন, তার এলবো পজিশনটা পয়েন্টিং টুয়ার্ডস আম্পায়ার। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটু উপরের একটু লঙ্গার ভার্সন ক্রিকেট খেলছেন, ওই সময়টা আপনার টপ হ্যান্ডের ডমিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাদার দ্যান আপনার বটম হ্যান্ডের ডমিনেশন। কারণ আপনি যখন একদম অতিরিক্ত মাত্রায় বটম হ্যান্ডের উপর নির্ভরশীল হয়ে যাবেন, তখন ওয়ানডে বা টেস্ট ফরম্যাটে আপনার সার্ভাইভালের জায়গাটা কিন্তু ওইরকমভাবে হবে না, যেটা সাইফ হাসানের এই মুহূর্তে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন আই হোপ, আই প্রে যে বাংলাদেশ টিমের যে কোচিং স্টাফ আছে, আশরাফুল ভাই ব্যাটিং কোচ হিসাবে আছেন, সালাউদ্দিন স্যার আছেন, তারা সাইফ হাসানের এই বিষয়টা নিয়ে কাজ করবেন। তবে ইয়াং ক্রিকেটার যারা আছেন, অনেকেই হয়তো বা এই বটম হ্যান্ডের প্রবলেমটাই ভোগেন, অনেকে এই এলবো পজিশনের প্রবলেমটাই ভোগেন। আপনারা আসলে কি করতে পারেন সেই ব্যাপারে একটু আলোচনা করতে চাই। 2007 বিশ্বকাপে অ্যাডাম গিলক্রিস্ট তার গ্লাভসের ভেতরে ঠিক এই জায়গাটাতে একটা স্কোয়াশ বল রেখে ব্যাটিং করেছিলেন, ঠিক এই জায়গাটাতে। ওই ম্যাচটা 150 অড রানস তিনি করেছিলেন। এর কারণটা ছিল, ওই ম্যাচের আগে অ্যাডাম গিলক্রিস্ট খুব প্রবলেমে ভুগছিলেন তার বটম হ্যান্ডের ডমিনেশন নিয়ে, টপ হ্যান্ড দিয়ে ডমিনেট করতে পারছিলেন না। হাতের এই জায়গাটায় এরকম একটা কিছু রাখলে, সেটা আপনি কোনো একটা মুজো রাখতে পারেন, আপনি কোনো স্কোয়াশ বল রাখতে পারেন, এটা রাখলে যেটা হয় যে আপনার এই হাতের উপর ডিপেন্ডেন্সিটা অনেক কমে যায়। তখন যেটা দেখা যায় যে আপনি 5 আঙ্গুল দিয়ে আর হাতটাকে গ্রিপ করছেন। এই প্রবলেমটা তখনই হয়, এলবো পজিশনটা সরে যাওয়ার প্রবলেমটা তখনই হয় যখন আপনি 5 আঙ্গুল দিয়ে এই ব্যাটটাকে গ্রিপ করেন। এটা খুব নাইস অ্যান্ড রিল্যাক্স রাখতে হয় আপনার বটম হ্যান্ডের জায়গাটা। এটাই আসলে ব্যাটিংয়ের মূল ভিত্তির জায়গাটা। এটা অ্যাডাম গিলক্রিস্ট অ্যাপ্লাই করেছিলেন। আপনি সেই অ্যাপ্লাই করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট বেশ কিছু ড্রিলের জায়গা আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই এলবো পজিশনটা ঠিক রাখার জন্য। অনেক ব্যাটসম্যানরা যে কাজটা করেন, এইভাবে আপনি খেয়াল করে দেখেন, একদম পেছনের পাটা এইরকম স্ট্রেইট, আর তার ঠিক সরাসরি এই সামনের পাটা এরকমভাবে রেখে, আপনার এলবো কিন্তু তখন আর এদিকে রাখার ওই রকমভাবে চান্স নাই, আপনার এলবো পজিশন কিন্তু এইখানেই চলে এসেছে, রাইট? সো এই জায়গাটা খেয়াল করে দেখবেন যে আপনি যখন এইভাবে বসে আপনার এই সেট আপটা করছেন, দিস ইজ আ ড্রিল।
এই ড্রিলটা আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে আপনার এলবো পজিশনটা অনেকাংশে ঠিক হতে পারে। আরেকটা ড্রিলের দিকে যাচ্ছি, যেই ড্রিলটা সত্যিকার অর্থে মূলত আপনার টপ হ্যান্ড নির্ভর ড্রিল, যে আপনি আপনার পেছনের হাতটাকে পেছনে রেখে আপনি শুধুমাত্র আপনার এই টপ হ্যান্ডটার উপর বেস করে, টপ হ্যান্ডটাকে আপনি যেখানে ধরেন টপ হ্যান্ডটার উপর বেস করে আপনি আপনার শটগুলোকে খেলবেন। যাও। সো এই যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখালাম, যে আপনি টপ হ্যান্ডের যে ড্রিলটা, অর্থাৎ এক হাত দিয়ে ড্রিলের যে জায়গাটা, সেই কাজটা করবেন, এটা আপনাকে অনেক বেশি মাত্রায় আপনার টপ হ্যান্ডটার ডমিনেশন এবং এলবো পজিশনের অ্যালাইনমেন্টটাকে ঠিক করবে। তবে ইনিশিয়ালি আমি যে ড্রিলটা আপনাদেরকে দেখিয়েছি, সেই ড্রিলটা হয়তো আপনারা করতে পারেন। আপডেটেড লেভেলে আরও অনেক আপডেটেড ড্রিল করানো হয়, বাট সাইফের ক্ষেত্রে যে বিষয়টা একদম উল্লেখযোগ্য সেটা হচ্ছে এলবো পজিশনটা বা এলবো অ্যালাইনমেন্টটা যদি আলটিমেটলি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওয়ান ডে ফরম্যাটে বা একটু লঙ্গার ভার্সন ফরম্যাটে সার্ভাইভ করাটা আসলে অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।